আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। তো আসেন, আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের কর্মদ্বারই সমাস নিয়ে। এই সমস্যা নিয়ে আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে একটু বলে রাখি যে মনে রাখবেন, কর্মদ্বারই সমাসেও পরপদের অর্থ প্রদান। কর্মদ্বারই সমাসে কোন পদের অর্থ প্রদান? পরপদের অর্থ প্রদান। ওকে, এটা মনে রাখবেন যে এই সমাসে সর্বদা পরপদের অর্থের প্রাধান্য পাবে। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে কর্মদ্বারই সমাস আছে, এটা মোট 5 ধরনের কর্মদ্বারই সমাস আমাদেরকে পড়তে হয়। আমি এখানে একটু লিখি। নাম্বার 1, একটা হচ্ছে উপমান কর্মধারয়। 2 নাম্বার হচ্ছে উপমিত কর্মদ্বারয়। 3 নাম্বার হচ্ছে রূপক কর্মদ্বারয়। 4 নাম্বার হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়। মধ্য পদলোপী কর্মধারয়। ওকে, এরপর হচ্ছে সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটা দাগে যেই 5টা কর্মধারয় সমাস যেগুলো আমাদেরকে পড়তে হয়। ঠিক আছে, ঠিক আছে। আসেন আমরা একটা একটা করে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করি। প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে এই 5টা কর্মধারয় সমাস, এগুলো সবগুলোতে কিন্তু পরপদের অর্থ প্রদান। সকল কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান। ঠিক আছে, আচ্ছা, তো এটা একটু মনে রাখতে হবে। আসেন আমরা কিভাবে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করব। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এটা কিভাবে বুঝবেন? তো ব্যাপারটা হলো, এই সমাসটাতে প্রথমে যে পদটা থাকে এটা থাকে নাউন, মানে বিশেষ্য। ঠিক আছে, আমি ইংরেজিতে বলতেছি বোঝানোর সুবিধার জন্য। এর পরের যে পদটা থাকে এই পদটা থাকে অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা নাউন থাকে আরেকটা অ্যাডজেক্টিভ থাকে। এবং এই নাউন প্লাস অ্যাডজেক্টিভ দুইটা পদ যুক্ত হয়ে একটা আরেকটার সাথে কম্পেয়ার করে, তুলনা করে। কি করে বলেন? কি করে? তুলনা করে। ঠিক আছে, তুলনা করে। ওকে, তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে কি করবে? একটা আরেকটার সাথে কম্পেয়ার করবে, তুলনা করবে। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই সমাসটা সব সময় সত্য হয়। সত্য সমাস, এটাকে এভাবে মনে রাখতে পারেন। সত্য সমাস। কি সমাস? সত্য সমাস। বুঝছেন? আচ্ছা, তা আসলে এই সত্য সমাসটা কেমনে? তাহলে আমি আবার বলতেছি, একটু খেয়াল করবেন প্লিজ, খেয়াল করেন আমার দিকে। তাহলে অনেকগুলো কথা বলা শেষ। প্রথম কথা হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে, মানে প্রথম পদটা হবে বিশেষ্য, পরের পদটা হবে অ্যাডজেক্টিভ। এটা প্রথম পয়েন্ট। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি? তুলনা করা বুঝাবে। 3 নাম্বার পয়েন্ট কি? এটা সত্য সমাস। শেষ। আচ্ছা দেখি একটু, যেমন খেয়াল করেন রক্ত লাল। এই যে দেখেন আমি যে বললাম রক্ত লাল, আমাকে বলেন তো রক্তটা কি? নাউন। একটু বুঝেন, কথা বুঝেন। রক্তটা কি বলেন? রক্তটা নাউন। লালটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে কি জিনিসটা মিলতেছে? দেখেন। আচ্ছা, এরপর ধরেন আমি বললাম বরফ শীতল। বরফ শীতল। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন বরফটা কি? নাউন। শীতলটা কি? অ্যাডজেক্টিভ। শীতলটা বরফকে মডিফাই করতেছে না? অ্যাডজেক্টিভ কি? অন্য পদকে মডিফাই করে বা বিশেষণ। তাহলে ধরেন আমি যদি বলি সুন্দর চেহারা, তাহলে সুন্দরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটু তো বুঝেন, অ্যাডজেক্টিভ নাউন তো চিনতে পারেন। অ্যাডজেক্টিভ নাউন না চিনলে তো সমস্যা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইবার আসলে আমার দিকে তাকান, দেখেন তার মানে কেসটা যেটা সেটা হচ্ছে এখানে প্রথম পদটা নাউন হচ্ছে, পরের পদটা অ্যাডজেক্টিভ হচ্ছে। বুঝছেন? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপর ধরেন আমি যদি বলি যে অরুণ রাঙা। অরুণ রাঙা, অরুণ রাঙা। ঠিক আছে, তাহলে অরুণ মানে কি? সূর্য। এটা কিন্তু নাউন। অরুণটা কি? অরুণটা নাউন। ঠিক আছে, আর রাঙা এটা কিন্তু অ্যাডজেক্টিভ, মানে এটা কিন্তু সূর্যকে মডিফাই করতেছে। দেখেন এখানে লাল রক্তকে মডিফাই করে, খেয়াল করে দেখেন। এখানে শীতল বরফকে মডিফাই করে, এখানে রাঙা অরুণকে মডিফাই করে। আচ্ছা, এইটুক পর্যন্ত বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো। মানে আপনি এইটা যে উপমান কর্মদ্বারয় সমাস, সেটা আপনি বুঝছেন? এরপরে যে আমি যে বললাম যে তুলনা বুঝাবে, দেখেন তো ভাইয়া তুলনা কিভাবে বুঝায়? তুলনা কিভাবে বুঝায় এটা একটু বুঝতে হবে। তো তুলনা কিভাবে বুঝায় খেয়াল করে দেখেন। তুলনা কিভাবে করে বা তুলনা কিভাবে হয়? দেখেন এখানে রক্ত লাল, তার মানে রক্তকে লালের সাথে তুলনা করছে, মানে রক্তটা লালের মতো। আবার দেখেন এখানে বরফটা শীতল,
মানে বরফকে শীতলের সাথে কম্পেয়ার করছে, যে বরফ যেটা সেটাই শীতল, যেটা অরুণ সেটাই রাঙা, মানে যেটা সূর্য, সূর্য কিন্তু রাঙা হয়, তাই না? ঠিক আছে ভাই, শীর্ষ ধ্বনি এবং ঊষ্ম ধ্বনি কি এক? ভাই এটার উপর ক্লাস হবে, ধ্বনি বর্ণের উপর ক্লাস হবে, চক্র 2 আছে, সমস্যা নেই। তাহলে এইটুকু আলোচনা পর্যন্ত বুঝতে পারছেন। এখন মনে রাখবেন এইটা তো আমাদের সমাস আইডেন্টিফাই করা। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা এটার ব্যাস বাক্য কিভাবে করব? ব্যাস বাক্য খুবই সহজ, দুইটা পদের মাঝখানে ন্যায় আনবেন, ন্যায় ন্যায়, দুইটা পদের মাঝখানে কি আনবেন? ন্যায় আনবেন, ন্যায়। এই শব্দটা নতুন করে আসবে। যেমন দেখেন রক্ত লাল, তাহলে এটার ব্যাস বাক্য কিভাবে করবেন? রক্তের ন্যায় লাল, রক্তের ন্যায় লাল। তাহলে বাকিগুলোর ব্যাস বাক্য করেন। বরফ শীতল, এটার ব্যাস বাক্য করেন, বরফ শীতল ব্যাস বাক্য করেন। তাহলে মাঝখানে ন্যায় বসবে, যেহেতু উপমান কর্মধারী সমাস, তার মানে ন্যায় বসবে। তাহলে কি? বরফের ন্যায় শীতল, বুঝছেন? অরুণ রাঙা, মাঝখানে ন্যায় বসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? অরুণের ন্যায় রাঙা, ঠিক আছে? শেষ। আমার মনে হয় এতটুকু পর্যন্ত আলোচনাটা বুঝতে পারছেন। তাহলে এইবার বুঝতে পারছেন অরুণের ন্যায় রাঙা, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বলেন, অরুণের ন্যায় রাঙা, বুঝছেন? আচ্ছা, তাহলে আবার বলতেছি উপমান কর্মধারী সমাস কিভাবে চিনবেন? প্রথম পদটা নাউন হবে, পরের পদটা অ্যাডজেক্টিভ হবে, একটা সাথে আরেকটা তুলনা হবে, কিন্তু এই তুলনাটা সত্য হবে। এইবার আসেন সত্য তুলনা কিভাবে? দেখেন রক্ত কিন্তু সবসময় লাল হয়, এটা কিন্তু সত্য না মিথ্যা? বলেন, রক্ত নীল হয়, কি সবুজ হয়, রক্তের কালার সবসময় লাল। দেখেন ঘটনা কিন্তু সত্য, বরফ কিন্তু সবসময় শীতল হয়। আচ্ছা, বরফ কখনো মানে গরম বরফ দেখছেন? গরম, অনেক বড় মানে গরম না, তার মানে কি ঘটনাটা আসলেই কি সত্য। আবার দেখেন অরুণ রাঙা, সূর্য সবসময় রাঙা হয়, তাই না? তার মানে কি ঘটনাটা আসলে সত্য, ঘটনাটা আসলে কি সত্য। তার মানে এটা হচ্ছে উপমান কর্মধারী সমাস। কোন সমাস বলেন ভাইয়া? এটা হচ্ছে উপমান কর্মধারী সমাস। ওকে, আচ্ছা এইবার আসেন, এখানে দেখেন এরকম সমাসের অভাব নাই। যেমন খেয়াল করে দেখেন কুসুম কোমল, তাহলে কুসুম, ঠিক আছে? আর কোমল মানে কি? কোমল মানে হচ্ছে নরম। দেখেন কোমল এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কুসুমকে মডিফাই করছে, দেখছেন? আবার দেখেন কুসুম কোমল, এটা কিন্তু সত্য। তাহলে এটার ব্যাস বাক্য আপনি করেন। ব্যাস বাক্য তো আপনার পরীক্ষা আসবে না, আপনার পরীক্ষাটা এইটা দিবে। অনেক টিচার আপনাদেরকে পড়াবে যে মাঝে ন্যায় থাকলে সেটা উপমান। ভাই কথা সত্য, মাঝে ন্যায় থাকলে উপমান, কিন্তু পরীক্ষার হলে তো বরফের ন্যায় শীতল এটা দিবে না। এটা দেখলে তো আপনি এই যে ন্যায় দেখে আপনি আইডেন্টিফাই করে ফেলবেন যে ঠিক আছে এটা উপমান, মাঝখানে ন্যায় আছে না। আপনাকে এই যে কুসুম কোমল এটা দেখে বুঝতে হবে, সমস্ত পদ দেখে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে কুসুম কোমল এটা হচ্ছে কি? উপমান কর্মধারী সমাস। কেমনে বুঝলেন? ঘটনা সত্য, কুসুম কিন্তু নরম হয়, ঠিক আছে? দুগ্ধ ধবল, দুগ্ধ মানে কি? দুগ্ধ মানে হচ্ছে দুধ, ধবল মানে হচ্ছে সাদা। এখন দুধ কিন্তু সাদা হয়, দুধ কিন্তু কি হয়? সাদা হয়, তার মানে এটাও কি সত্য। দেখেন এই যে এখানে দুগ্ধ ধবল, ধবল মানে সাদা, এই ধবলটা কিন্তু দুগ্ধকে মডিফাই করতেছে। পরেরটা কিন্তু বিশেষণ, যেটা আগেরটাকে মডিফাই করে, যেটা আগেরটাকে কি করে? মডিফাই করে। ধনুক বাঁকা, ধনুক কিন্তু সবসময় বাঁকা হয়, কথা কিন্তু সত্য, ভুল নাই। ধনুক সবসময়, ধনুক দেখছেন এরকম সবসময় বাঁকা হয়, এই যে এরকম 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 থাকে, এরকম এটা ঠাস করে মারে, সবসময় কি হয়? বাঁকা হয়, তার মানে এটা কি সত্য। তো এখানে খেয়াল করে দেখেন এই যে বাঁকাটাকে কাকে মডিফাই করতেছে? ধনুককে মডিফাই করতেছে। ব্যাস বাক্য করতে পারবেন না সবগুলার? খুব ইজি হইতে আমরা এগুলোর ব্যাস বাক্য করতে পারবো। আমার মনে হয় একটু পর্যন্ত আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, কথা বুঝছেন? তাহলে ব্যাস বাক্য করেন কুসুমের ন্যায় কোমল, জাস্ট মাঝখানে ন্যায় যুক্ত করেন। কুসুমের ন্যায় কোমল, দুগ্ধের ন্যায় ধবল, ধনুকের ন্যায় বাঁকা। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বলেন তো কনসেপ্টটা কি ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এইবার আসেন আমরা এখন যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপমিত কর্মধারী সমাস। খুবই সিম্পল। উপমিত কর্মধারী সমাসটা হচ্ছে এখানে দুইটা পদ থাকে, দুটাই নাউন থাকে, নাউন প্লাস নাউন, অর্থাৎ দুটাই বিশেষ্য থাকে। হ্যাঁ, একটা জিনিস কমন, এখানেও কি হবে? তুলনা হবে, তবে এই তুলনাটা সব সময় হবে মিথ্যা। এই তুলনাটা কি হবে বলেন? মিথ্যা হবে, এটা সত্য তুলনা হবে না। এটা কি হবে না বলেন? এটা সত্য তুলনা কখনোই হবে না। তাহলে খেয়াল করে দেখেন, আমরা কিছু উদাহরণ দিই, তাহলে জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। একটু খেয়াল করেন আমার দিকে। যেমন ধরেন সিংহ পুরুষ, সিংহ পুরুষ,
আচ্ছা, এখন বলেন সিংহ, এটা কিন্তু নাউন, একটু খেয়াল করে দেখেন তো, সিংহ কিন্তু নাউন, পুরুষ এটাও নাউন, দুটাই নাউন, দুটাই কি নাউন, ঠিক আছে, কথা ক্লিয়ার? আবার দেখেন এটা কিন্তু মিথ্যা। আচ্ছা দেখেন তো, পুরুষ কখনো সিংহ হয়? আপনি বললেন যে সিংহ পুরুষ, ঠিক আছে, এখন বলেন পুরুষ কখনো সিংহ হয়? হয় না, তার মানে কি ঘটনা মিথ্যা। আবার ধরেন আমি বললাম যে চাঁদ মুখ, ঠিক আছে, চাঁদ মুখ, ভেরি গুড। এখন বলেন চাঁদ মুখ, আচ্ছা মুখ কখনো চাঁদের মতো হয়? হ্যাঁ, এখানে মুখটাকে চাঁদের সাথে তুলনা করছে, এখানে পুরুষকে সিংহের সাথে তুলনা করছে, কোনোটাই কিন্তু সত্য না। মুখ কখনো চাঁদের মতো হয় না। ধরেন আমি যদি বলি অধর পল্লব, অধর মানে কি ঠোঁট, আর পল্লব মানে পাতা। এখন বলেন ঠোঁট কি কখনো পাতার মতো হয়? হয় না। দেখেন এখানে চাঁদ এটা নাউন, আবার দেখেন মুখ এটাও নাউন, এখানে দেখেন অধর এটা নাউন, পল্লব এটাও নাউন, দুটাই নাউন, সবই নাউন প্লাস নাউন। তবে এই যে তুলনাটা হচ্ছে এটা হচ্ছে কি মিথ্যা তুলনা, মিথ্যা তুলনা, এগুলো কখনো বাস্তবে হয় না, ঠিক আছে, মিথ্যা তুলনা। এখন আসেন আপনি কিভাবে ব্যাস বাক্য করবেন, আপনি কিভাবে কি করবেন ব্যাস বাক্য করবেন, আসেন সেটা একটু শিখাই। এখানে ন্যায়টা কোথায় বসে? মাঝে বসে। আমার কথা বুঝতে হবে, বুঝতে হবে জিনিসগুলো খুবই সুন্দর যদি আপনি ভালো করে বুঝেন। আচ্ছা তাহলে এইখানে দেখেন ন্যায়টা কোথায় বসছে বলেন? মাঝে বসছে, কোনো ডাউট আছে? নো ডাউট, মাঝে বসছে। কিন্তু এইখানে ন্যায়টা বসবে শেষে, এখানে সবগুলোতে আপনি যখন ব্যাস বাক্য করতে যাবেন ন্যায়টা কোথায় আসবে? শেষে আসবে। এই ন্যায় সব সময় শেষে, আমি একদম সবগুলো শেষে ন্যায় লিখে দিলাম, কারণ আমি জানি সবগুলো শেষে ন্যায় আসবে, ঠিক আছে। আচ্ছা এইবার আসেন, যেহেতু সবগুলো শেষে ন্যায় আসবে আমি ন্যায়টা লিখে দিলাম, এবার ব্যাস বাক্য করেন। দেখেন এখন খেয়াল করে দেখেন ভাইয়া, যেটা আপনাকে বুঝতে হবে। এখন দেখেন এখানে সিংহ পুরুষ, সিংহ পুরুষ, মনে রাখবেন যাকে তুলনা করে, এখানে এটা নোট করে রাখতে পারবেন যে যাকে তুলনা করে, যাকে তুলনা করে সে আগে বসে, সে আগে বসে, যাকে তুলনা করে সে আগে বসে। কি বলছি বলেন তো? যাকে তুলনা করে সে আগে বসে, যাকে তুলনা করে সে আগে বসে। এবার আমাকে বলেন এখানে কি আপনি সিংহকে তুলনা করতেছেন না পুরুষকে তুলনা করতেছেন? আমার সাথে কথা বলতে হবে, নাহলে কিন্তু আমি বুঝাইতে পারবো না, পড়ায় মজা পাবো না আমি, আপনিও বুঝা, আপনিও পড়ে মজা পাবেন না, বুঝছেন? তাহলে দেখেন সিংহ পুরুষ, এখন বলেন, এখন বলেন যে সিংহ পুরুষ, সিংহকে তুলনা করতেছে নাকি পুরুষকে তুলনা করতেছে? কাকে তুলনা করতেছে বলেন? অবশ্যই কাকে তুলনা করতেছে? পুরুষকে সিংহের সাথে তুলনা করতেছে। এখানে পুরুষকে কার সাথে তুলনা করতেছে? সিংহের সাথে তুলনা করছে। পুরুষটা সিংহের মতো নাকি সিংহ পুরুষের মতো? না, পুরুষ সিংহের মতো। তাহলে যাকে তুলনা করে সে আগে বসে, তাহলে পুরুষ আগে বসবে। তাহলে কি হবে? পুরুষ সিংহের ন্যায়, ঠিক আছে। এবার দেখেন চাঁদ মুখ, এবার বলেন কাকে তুলনা করতেছে? এবার বলেন কাকে তুলনা করতেছে? আমি কিন্তু আগে লিখে দিছি যাকে তুলনা করে সে আগে বসে। উপমানে কোনো ঝামেলা নাই, দুইটা পদের মাঝখানে ন্যায় বসাই দিবেন, কিন্তু এখানে ঝামেলা আছে। এখানে যাকে তুলনা করে তাকে আগে বসাতে হবে। আপনি কিন্তু এখানে কিন্তু এইটা ব্যাস বাক্য করতে পারবেন না যে সিংহের ন্যায় পুরুষ, এটা কিন্তু হবে না। দেখছেন আপনি সরি, এটা এটা এভাবে করতে হয় যে সিংহ পুরুষের ন্যায়, এটা কিন্তু কখনো হবে না। আপনাকে যাকে তুলনা, তাহলে এখন বলেন এখানে মুখকে চাঁদের সাথে তুলনা করতেছে, এম আই রাইট? মুখকে কার সাথে তুলনা করতেছে? চাঁদের সাথে তুলনা করতেছে, নো ডাউট। তাহলে মুখ আগে বসবে, তাহলে ব্যাস বাক্য কি হবে বলেন? মুখ চাঁদের ন্যায়, ঠিক আছে, মুখ চাঁদের ন্যায়। আচ্ছা তাহলে এবার বলেন অধর পল্লব, অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা। এবার বলেন কার সাথে কাকে তুলনা করতেছে? যাকে তুলনা করে সে আগে বসে। এখন বলেন তো কাকে তুলনা করতেছে? বলেন কাকে তুলনা করতেছে? যে ঠোঁটকে পাতার সাথে নাকি পাতাকে ঠোঁটের সাথে? অবশ্যই ঠোঁটকে পাতার সাথে তুলনা করতেছে, তাই না? যে ঠোঁটটা পাতার মতো। তার মানে এখানে দেখেন, ঠিক আছে, এখানে অধরটা, এখানে দেখেন যে পুরুষ আগে চলে আসছে, দেখছেন যে পুরুষ আগে গেছে। এখানে দেখেন মুখ আগে চলে আসছে, এখানে ঠিক আছে, এখানে অধরটা আগেরটা আগেই থাকবে, কারণ এখানে অধরটাকেই তুলনা করা হচ্ছে। অধর মানে ঠোঁট, অধর মানে কি ঠোঁট। তাহলে সিম্পল এটা কি হবে? অধর পল্লবের ন্যায়, অধর পল্লবের ন্যায়। কথা বুঝতে পারছেন?
অধর পল্লবের ন্যায়। শেষ। সো সিম্পল। এবার আপনাদেরকে একটা কুইজ দিই। কুইজটা হচ্ছে যে ধরেন আমি একটা সমাস লিখলাম, মুখ চন্দ্র, মুখ চন্দ্র দুইটা দিই, আরেকটা হচ্ছে ফুলকুমারী, ফুলকুমারী, এই দুটোর ব্যাস বাক্য করেন। এই দুটো ডেফিনেটলি উপমিত কর্মদ্বারয় সমাস, এটাতে আমার কোনো ডাউট নাই, কারণ এখানে মুখও নাউন চন্দ্র নাউন। আবার মুখ কখনো চন্দ্রের মতো হয় না, ফুলকুমারী, কুমারী কখনো ফুল হয় না, কুমারীও নাউন ফুলও নাউন, এই দুটোর ব্যাস বাক্য করেন। ভাইয়া সিংহের ন্যায় পুরুষ বললে তো অর্থগত দিক থেকে ঠিক হয়, তাহলে এরকম নিয়ম করলে ভুল হবে, আপনার ব্যাকরণগত ভাবে ভুল হবে, ব্যাকরণের নিয়ম মেনে আপনাকে করতে হবে। তো মুখ চন্দ্র এখানে কি হবে, মুখ চন্দ্র এটা কি হবে বলেন, কাকে তুলনা, কাকে করতেছে, তুলনা কিন্তু মুখকে করতেছে, মুখকে চন্দ্রের সাথে তুলনা করে, তাহলে মুখ আগে আসবে, তাহলে কি হবে, মুখ চন্দ্রের ন্যায়। ওকে ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা ফুলকুমারী, এখন এখানে কাকে তুলনা করতেছে, এখানে দেখেন এখানে মুখকে চন্দ্রের সাথে তুলনা করতেছে, এখানে কুমারীকে ফুলের সাথে তুলনা, এখানে একটু বানান মিস্টেক আছে, তাহলে কুমারীকে ফুলের সাথে, যে কুমারী ফুলের মতো, সুতরাং মানে এখানে কুমারী আগে চলে আসবে, সুতরাং এটা কি হবে, কুমারী ফুলের ফুলের ন্যায়। আমার মনে হয় যে এর থেকে সহজ ভাবে আপনি আর কোথাও বুঝতে পারবেন না, আমার কাছে মনে হচ্ছে। তারপরে আসেন, আপনাদের জন্য আরো কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করি। এবার আসেন আমরা এখন নিজে প্র্যাকটিস করব। আচ্ছা অনেকগুলো আমরা পড়ে ফেলছি, কুসুম কোমল এটা তো অলরেডি আমরা পড়ছি, সো এটা বাদ, এগুলো আমরা পড়ি নাই। হারিমুখ, চরণ পদ্ম, বীর সিংহ, লৌহ কঠিন। এইবার আপনারা জাস্ট বলেন একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, বলেন। প্রথমটা বাদ, ওটা আমরা সবাই জানি। এবার এগুলোর সমাস নির্ণয় করেন, এখানে ব্যাস বাক্য করবেন, এখানে সমাসের নাম লিখবেন, করেন। এটা আপনাদের কুইজ, আপনাদের এটা কুইজ, আপনাদের অনেক ফর্মুলাতে শিখাচ্ছি, আপনারা মোটামুটি এইটা এতদিনে আমার মনে বিশ্বাস করতে পারছেন, আমি জানি না কতটুকু আপনারা বিশ্বাস, যে অন্তত চাকরির জন্য তানভীর ভাইয়ের কোর্স কিনা টাকা লস যায় নাই, যা প্রত্যাশা ছিল এর থেকে বেশি পাইছেন না? এইরকম কন্টেন্ট অন্তত এইটা আমি বলতে পারি যে জব মার্কেটে আপনি অন্য কোথাও আপনাকে এইভাবে পড়াবে না, বাংলাটা কোথাও না। দেখেন কত সুন্দর গোছানো প্রত্যেকটা জিনিস আপনাদের, আপনি প্রথমে বুঝলেন, কনসেপ্ট বুঝলেন, এরপর বেসিক সলভ করলেন, এরপর আপনি নিজে প্র্যাকটিস করলেন, এরপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করলেন। আচ্ছা এবার আসেন দেখেন, আচ্ছা হারিমুখ, এখন বলেন প্রথম কথা হচ্ছে আপনারা সলভ করেন। দেখেন উপমান হইতে হইলে শেষে অ্যাডজেক্টিভ লাগবে। দেখেন হারিমুখ অ্যাডজেক্টিভ নাই, চরণ পদ্ম, চরণ মানে হচ্ছে পা, পদ্ম মানে তো বুঝেন পদ্ম ফুল, সো কোনো নাউন, এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই। বীর সিংহ, এখানেও কোনো অ্যাডজেক্টিভ নাই, ঠিক আছে, সিংহ শেষ, উপমানের শেষেরটা অ্যাডজেক্টিভ হয়, এখন সিংহ তো অ্যাডজেক্টিভ না। বীরকে আমি যদি অ্যাডজেক্টিভ ধরিও, কিন্তু তারপরেও বীরটা কিন্তু কি শেষে নাই। লৌহ কঠিন, কঠিন, ওকে ভেরি গুড, এটা অ্যাডজেক্টিভ তাই না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, সুতরাং এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার উপমান। আর বাকি সবগুলো কি উপমিত, আর কুসুম কোমল এটা হচ্ছে উপমান, এটা তো আমরা আগেই জানি, উপমিত, ঠিক আছে, উপমিত। এখন এটা যেহেতু উপমান, এটাতে আমাদের কোনো ঝামেলা নাই। লৌহ, লৌহের ন্যায় কঠিন, মাঝখানে ন্যায় বসাইলেন, লৌহের ন্যায় কঠিন। এখন এগুলো ব্যাস বাক্য করেন, এগুলোর ব্যাস বাক্যতে আপনার ঝামেলা বাঁচবে। দেখেন হারিমুখ, তাহলে তুলনা করতেছে মুখকে, তাহলে মুখ আগে আসবে, মুখ হাড়ির, মুখ হাড়ির ন্যায়, ঠিক আছে। চরণ পদ্ম, তাহলে পাকে পদ্মের সাথে তুলনা করতেছে, যে পাটা পদ্ম ফুলের মতো, তাহলে চরণ আগে বসবে, চরণ পদ্মের ন্যায়, ঠিক আছে। তাহলে বীর সিংহ,
তাহলে এখানে খেয়াল করে দেখেন, এখানে বীরকে সিংহের সাথে তুলনা করতেছে নাকি, না সিংহকে বীরের সাথে তুলনা করতেছে বলেন? তাহলে বীরকে তুলনা করা হয়েছে, তাই না? বীরকে সিংহের সাথে, তাহলে বীরকে সিংহের সাথে তুলনা করা হয়েছে, তাহলে কি হবে? বীর সিংহের ন্যায়। শেষ হয়ে গেল। আমার মনে হয় এইবার বলেন উপমান উপমিত এই দুটো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার কিনা বলেন তো? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এই দুটো জিনিস? বলেন আর আর ভুল হবে? উপমান উপমিত এই প্যাচ আর কখনো লাগবে আপনাদের? কনসেপ্টটা বোঝা গেছে? আচ্ছা চলেন আমরা এর পরের কনসেপ্টে পড়ি, কনসেপ্টে যাই। তো এবার আসেন 3 নাম্বার হচ্ছে রূপক কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন খেয়াল করে দেখেন, রূপক কর্মধারয় সমাসটা হচ্ছে এই সমাসে প্রথম যে পদটা থাকে এই পদটা সাধারণত অদৃশ্যমান হয়, প্লাস পরের যে পদটা থাকে এই পদটা দৃশ্যমান হয়। কয়েকটা সমাস ব্যতিক্রম আছে, বাট মোটা দাগে সবগুলো সমাসই এইরকম, মানে অদৃশ্যমান হয় আর প্লাস দৃশ্যমান হয়। মানে প্রথম পদটা অদৃশ্যমান, পরের পদটা দৃশ্যমান। এখন যখন আপনি ব্যাস বাক্য করতে যাবেন তখন দুইটা পদের মাঝে রূপ শব্দটা আসে, রূপ, দুইটা পদের মাঝে রূপ শব্দটা আসে। আচ্ছা আসেন আমরা একটু দেখি। ধরেন আমি বললাম যে জ্ঞান বৃক্ষ। এখন জ্ঞান কিন্তু দেখা যায় না, দেখেন এটা কি দেখা যায়? জ্ঞান কি দেখা যায় না, তাহলে এটা অদৃশ্যমান। আর বৃক্ষ মানে গাছ, গাছ কিন্তু দেখা যায়, দৃশ্যমান। দেখেন তাহলে ব্যাস বাক্য করেন, ব্যাস বাক্য করলে ওই যে মাঝে রূপ শব্দটা আনবেন, তাহলে জ্ঞান রূপ বৃক্ষ, শেষ। দেখেন বিষাদ সিন্ধু, বিষাদ মানে কি? দুঃখ। এখন বলেন দুঃখ দেখেন আপনি? সিন্ধু মানে সাগর, হ্যাঁ সাগর আপনি দেখেন। বিষাদ কি আপনি দেখেন? দুঃখ এটা আপনি দেখেন? দুঃখ আপনি দেখেন? দুঃখ আপনি দেখেন না। সিন্ধু এটা আপনি দেখেন, সাগর দেখেন। তাহলে ব্যাস বাক্য করেন আপনি। জ্ঞান প্রদীপ, জ্ঞান কিন্তু আপনি দেখেন না, প্রদীপ দেখেন, প্রদীপ আপনি দেখেন। মন মাঝি, মন কিন্তু আপনি দেখেন না, মাঝি দেখেন, তাই না? তার মানে মন মাঝি, এটা রূপক কর্মধারয় সমাস। এখন ব্যাস বাক্য করেন, তাহলে বিষাদ সিন্ধু এটা কি হবে? বিষাদ রূপ সিন্ধু, ওকে। আচ্ছা জ্ঞান প্রদীপ কি হবে? জ্ঞান রূপ প্রদীপ। মন মাঝি কি হবে? মন রূপ মাঝি, শেষ। তবে কয়েকটা সমাস ব্যতিক্রম আছে, কয়েকটা সমাস ব্যতিক্রম আছে। যেমন দেহ পিঞ্জর, হ্যাঁ দেহ পিঞ্জর, দেহ ঘড়ি, এগুলো দেখেন দেহ দেখা যায়, ঘড়িও দেখা যায়, পিঞ্জর মানে খাঁচা, পিঞ্জরও দেখা যায়, খাঁচাও দেখা যায়। কয়েকটা ব্যতিক্রম আছে, এটা সমস্যা নেই। ওভারঅল আমাদের পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন গুলোই আসবে, সমস্যা নেই। আচ্ছা এইবার আসেন আমরা একটু দেখি, আমরা এখন দেখবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। হ্যাঁ ফাইন, মধ্যপদলোপী, লোপ মানে কি? বাদ যাওয়া। এই সমাসের মাঝখান থেকে, ব্যাস বাক্যের মাঝখান থেকে পদটা লোপ যাবে, ব্যাস বাক্যের মাঝ থেকে পদটা লোপ যাবে। আসলে আমরা একটু দেখি। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি কি একটা সমাস লিখি, আপনারা বুঝবেন তাহলে। হাত ঘড়ি, আচ্ছা হাত ঘড়ি এটার ব্যাস বাক্য কি হইতে পারে? আচ্ছা হাত ঘড়ি মানে কি আগে এটা বুঝেন। হাত ঘড়ি মানে কি? হাত ঘড়ি মানে হচ্ছে হাতে পরার ঘড়ি, হাতে পরার ঘড়ি। এইবার দেখেন হাতে পরার ঘড়ি, এইখানে এই যে মাঝখানে যে পদটা আছে, দেখেন এখানে, এখানে হাত আছে, দেখেন এখানে ঘড়ি আছে, কিন্তু এই যে মাঝখানে যে পরার পদটা আছে এটা বাদ গেছে। সো মাঝখানের পদ বাদ গিয়ে যে সমাসটা হয় সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বুঝতে পারছি? আচ্ছা আরো খেয়াল করেন, ধরেন আমি যদি বলি যে সিংহাসন, তাহলে বলেন সিংহাসন মানে কি? সিংহাসন মানে হচ্ছে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে খেয়াল করেন এই যে মাঝখানে যে চিহ্নিত পদটা আছে এটা কিন্তু বাদ গেছে।
দেখছেন? বুঝছেন? ধরেন যদি বলি যে চাল কুমড়া, চাল কুমড়া, তাহলে খেয়াল করে দেখেন চাল কুমড়া এটার ব্যাস বাক্য হবে কি? চালে জন্মানো কুমড়া, জন্মানো কুমড়া। তাহলে দেখেন এই যে জন্মানো পদটা বাদ গেছে। এখন এইটা তো বুঝলেন, বাট এখানে আরো অনেক ব্যাপার আছে। ব্যাপারটা আমি আপনাকে একটু বলি। ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনি এতক্ষণ ধরে যা সমাস পড়ছেন, উপমান, উপমিত, রূপক, তিনটাই তুলনা করা বোঝায়। খেয়াল করেন, ধরেন আমি যদি বলি যে রক্ত লাল, তাহলে এটা উপমান। দেখেন এখানে এই রক্তকে লালের সাথে তুলনা করছে, কম্পেয়ার করছে। আমার দিকে একটু তাকান, আমি একটু জিনিসটা বুঝাই। ধরেন আমি যদি বলি চাঁদ মুখ, এটা উপমিত, তাহলে এখানে এই মুখটাকে চাঁদের সাথে কম্পেয়ার করছে, তুলনা করছে। আমি যদি বলি মন মাঝি, তাহলে এখানে মনটাকে মাঝির সাথে কল্পনা করা হয়েছে বা তুলনা করা হয়েছে। কিন্তু দেখেন এই মধ্যপদলোপী কর্মধারয় সমাসে কখনোই তুলনা বুঝায় না। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি যদি বলি যে হাত ঘড়ি, আচ্ছা বলেন হাতের সাথে কি ঘড়ির কোনো তুলনা হয়? না। আমি যদি বলি যে সিংহাসন, আচ্ছা বলেন সিংহ আর আসন, এই সিংহের সাথে আসনের সাথে কোনো কম্পেয়ার হয়? হয় না। তো মধ্যপদলোপী কর্মধারয় সমাসে কোনো কম্পেয়ার হয় না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কোনো কম্পেয়ার হয় না। মধ্যপদলোপী কর্মধারয় সমাসে কোনো কম্পেয়ার হয় না। ব্যাস বাক্যের মাঝখান থেকে পদটা লোপ যাবে। হাত ঘড়ি, ব্যাস বাক্য হচ্ছে হাতে পরার ঘড়ি। এই যে দেখেন মাঝখানে যে পরার যে পদটা আছে এটা বাদ গেছে। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এই যে মাঝখানে যে চিহ্নিত পদটা আছে এটা বাদ গেছে। চাল কুমড়া, চালে জন্মানো কুমড়া, এই যে মাঝখানে যে জন্মানো পদটা আছে এটা বাদ গেছে। এবং একটার সাথে একটার কোনো কম্পেয়ার হয় না, একটার সাথে আরেকটার কোনো তুলনা হয় না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমাকে একটু বলেন তো, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, জিনিসটা আরো ইজিলি বুঝবে। আসেন আমরা এই দুটো সমাসের ভিতরে একটু বুঝি। আচ্ছা, স্মৃতিশোধ, জীবন স্রোত, দুধ ভাত, মন বাউল, ঠিক আছে, প্রেম দরিয়া। এখন বলেন কোনটা? এখানে দুইটা হবে। এক হয় রূপক কর্মধারী সমাস, এক হয় রূপক কর্মধারী সমাস, দুই মধ্যপদলোপী কর্মধারী সমাস, মধ্য পদলোপী। এবার বলেন এই দুইটার ভিতরে কোনটা কোনটা হবে? এটা বুঝেন, আগে বুঝেন দুইটা জিনিস। দেখেন রূপক মানে কি? কম্পেয়ার হবে, তুলনা হবে। আর এখানে কি? তুলনা হবে না। বের করেন এবার। হবে না। এখানে কি হবে? প্রথম পদটা অদৃশ্যমান, ঠিক আছে, পরের পদটা দৃশ্যমান। এখানে সেটাও হবে না। তাহলে এবার আইডেন্টিফাই করেন। উপমিত আর রূপক নিয়ে কনফিউশন। উপমিত মানে তো মিথ্যা তুলনা, কিন্তু রূপক মানে হচ্ছে প্রথম পদটা অদৃশ্যমান, পরের পদটা দৃশ্যমান। ওকে, আসেন প্রথম কথা স্মৃতিসৌধ, ঠিক আছে, এটা তো মানে তুলনা, স্মৃতির সাথে সৌধ, এটা তো তুলনা হয় না। জীবনের সাথে স্রোত, ঠিক আছে। এখন দেখেন জীবন কিন্তু দেখা যায় না, অদৃশ্যমান, দেখছেন, স্রোত দেখা যায়, ঠিক আছে। তাহলে জীবন দেখা যায় না, স্রোত দেখা যায়, তাহলে এটা রূপক। এখন রূপক হলে মাঝখানে কি আসবে? রূপক মানে মাঝখানে রূপ, রূপক মানে মাঝখানে রূপ। তাহলে ব্যাস বাক্য করেন জীবন, রূপ, স্রোত, ঠিক আছে। আর দুধ ভাত, এখন দেখেন দুধও দেখা যায়, ভাতও দেখা যায়, তো এটা হবে না। মন বাউল, আগে রূপকটা আইডেন্টিফাই করেন। মন, মন দেখা যায় না, বাউল কিন্তু দেখা যায়, সুতরাং এটাও কি? এটাও রূপক। মন বাউল কি? রূপক। তাহলে ব্যাস বাক্য করেন মন, রূপ, বাউল, মন বাউল, ঠিক আছে। প্রেম দরিয়া, প্রেম দেখা যায় না, প্রেম দেখা যায় না, দরিয়া দেখা যায়। দরিয়া মানে সাগর, নদী, তাহলে কি হবে? প্রেম, রূপ, দরিয়া, প্রেম, রূপ, দরিয়া, ঠিক আছে। তাহলে এটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। ফাইন। তার মানে বাকি সব মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবার আসেন খেয়াল করে দেখেন, স্মৃতি, আমাদের যে স্মৃতি, এই স্মৃতিটা রক্ষার জন্য আমরা যে সৌধ বানাই, সৌধ বানাচ্ছে এরকম ধরেন আপনার নির্মাণ বুঝায় আর কি। তাহলে স্মৃতি রক্ষার্থে সৌধ, শেষ। স্মৃতি, স্মৃতি রক্ষার্থে সৌধ। এই যে দেখেন মাঝখান থেকে রক্ষার্থে পদ, এটা বাদ গেছে। দুধ ভাত, তাহলে দুধ ভাত মানে কি? দুধ দিয়ে যে ভাত মাখান, তাই না? তার মানে কি? দুধ মিশ্রিত ভাত, দুধ মিশ্রিত ভাত,
তাহলে এই যে দেখেন মাঝখানে যে মিশ্রিত পদটা আছে এটা বাদ গেছে, শেষ। সো সিম্পল। তার মানে এগুলো, এই দুটো কি, এই দুটো হচ্ছে মধ্য পদলোপী, মধ্য পদলোপী, মধ্য পদলোপী। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কথা ক্লিয়ার? খুবই সহজ, খুবই 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 সহজ, খুবই সহজ, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন আমরা, এখন আসেন সাধারণ কর্মধারয় সমাস যেটা, এটার আলোচনায় যাই। এটার আলোচনায় যাই। দেখেন, যদি কখনো কোনো সমাজে যদি কখনো আপনি কোনো সমাসে দুধ মাখানো ভাত হবে না, হবে, তাও ভুল হবে না। স্মৃতিরূপ সৌধ, এটা কি ভুল? স্মৃতি তো অদৃশ্যমান, সৌধ স্মৃতি তো অদৃশ্যমান। আচ্ছা, বুঝতে পারছি, আপনি বলছেন যে স্মৃতি অদৃশ্যমান, কিন্তু কথা হচ্ছে স্মৃতির সাথে তো সৌধের কোনো তুলনা করতে পারবেন না। আপনি মনের সাথে বাউলের তুলনা, যে মনটা বাউলের মতো, এটা হয়। প্রেমটা দরিয়ার মতো বিশাল, এটা হয়। কিন্তু স্মৃতির সাথে সৌধের কোনো তুলনা হবে না, বুঝছেন? হাত পাখা কি হবে? হাতে চালিত পাখা, হাত পাখা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, হাত পাখা, হাতে চালিত পাখা, বুঝছেন? আচ্ছা আসেন, খেয়াল করেন। এইবার এই যে স্মৃতি তো দেখা যায় না, এটা জানলে হবে না, আমি বলছি কিন্তু তুলনা করতে হবে, কম্পেয়ার হবে। এটা তো কম্পেয়ার করতে পারবেন না। আচ্ছা, এবার আসেন, খেয়াল করেন, যে সমাসের ব্যাস বাক্যে আপনি এই শব্দগুলো দেখবেন, যে, যে, সে, যা, তা, যিনি, তিনি, এগুলো দেখলে আপনি বুঝবেন ওটা সাধারণ কর্মধারয় সমাস। ব্যাস বাক্য আপনি করেন, আমি করব না। আগে আপনি জিনিসটা বুঝেন। আমি আপনাকে কিছু জিনিস দেখাই। ধরেন আমি কয়েকটা সমাস লিখি, জজ সাহেব। এখন বলুন, জজ সাহেব এটার ব্যাস বাক্য করেন, কোনটা আনবেন? এইখান থেকে কোনটা আনবেন? কোনটা আনবেন বলেন? জজ সাহেব। ধরেন আমি বললাম কালো বাজার, কালো বাজার। এখন দেখেন এখান থেকে কোনটা আনবেন বলেন? ধরেন আমি বললাম চালাক চতুর, চালাক চতুর। এখন এখান থেকে কোনটা আনবেন? ধরেন আমি বললাম কাঁচা মিঠা, কাঁচা মিঠা। এখন এখান থেকে কোনটা আনবেন? এইবার আপনি ব্যাস বাক্যের ইন্টারেস্টিং পয়েন্টটা খেয়াল করে দেখেন। তাহলে জজ সাহেব আপনি এখান থেকে আনতে পারেন যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি কি সাহেব, শেষ। এই যে দেখেন, যিনি আসছে তিনি আসছে, শেষ, সিম্পল। যিনি আসছে তিনি আসছে। তাহলে কালো বাজার, এটার ব্যাস বাক্য কি হবে? কালো যে বাজার, কালো যে বাজার। দেখছেন? তাহলে এই যে দেখেন মাঝখানে শুধু যে আসছে, সুতরাং এটা সাধারণ কর্মধারয় সমাস, বুঝছেন? তাহলে চালাক চতুর কি হবে? যে চালাক, যে চালাক সেই চতুর। ঠিক আছে, হয়ে গেল। কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা, যা কাঁচা তাই মিঠা। আমি যদি বলি জজ ও সাহেব দিয়ে ব্যাস বাক্য করে, তাহলে তো দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। এটা আপনি করতে যাবেন কেন? জজ ও সাহেব তো ব্যক্তি একজন। দেখেন এটা কেন দ্বন্দ্ব সমাস হবে? দ্বন্দ্ব সমাস, ধরেন আমি যদি বলি দুধ ভাত, দুধে ভাতে, তাহলে মানে দুধে ভাতে, দুধে ও ভাতে, দুধ আলাদা জিনিস, ভাত আলাদা জিনিস। মা বাবা, মা আলাদা জিনিস, ভাই আলাদা, বাবা আলাদা জিনিস, মা আলাদা জিনিস, বাবা, ভাই বোন, ভাই আলাদা জিনিস, ভাই বোন আলাদা জিনিস। কথা বুঝতেছেন? টাকা পয়সা, টাকা আলাদা জিনিস, পয়সা আলাদা জিনিস। আয় ব্যয়, আয় আলাদা জিনিস, ব্যয় আলাদা। জজ সাহেব তো ব্যক্তি একজন, আপনি এটাকে কেন দ্বন্দ্ব সমাস বলবেন? আমার কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? আমার মনে হয় জিনিসটা আমি বুঝাইতে পারছি, সিম্পল। আচ্ছা গেল। এখন কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে এইবার আসেন, এই যে চালাক চতুর, এটার ব্যাস বাক্য অলরেডি আপনারা জানেন। এবার এগুলোর ব্যাস বাক্য করেন তো। আলু সিদ্ধ, টক ঝাল, নীল আকাশ, পটল ভাজা। ওই যে দেখেন, ওই যে দেখেন, মহাকীর্তি কি হবে? ভাই আকবারাই প্রশ্ন করেন না। আমি যদি এই টপিক বাদ দিয়ে আপনার প্রশ্ন স্কিপ করি, তাহলে আপনি এটা কইলেন, আপনি যেটা জানতে চাইছেন সেটা আসবে, একটু পরেই আসবে। এখন খেয়াল করে দেখেন, আমি কিন্তু স্কিপ করে পড়াই না, মানে শর্টকাট দিয়ে পড়াই দিয়ে চলে যায় না। সুতরাং আমার ক্লাসে আপনি প্রশ্ন করা লাগবে না, আপনার মনের প্রশ্ন আপনি ক্লাসে আনসার পেয়ে যাবেন।
দেখেন ভাই আমার দিকে তাকান, এগুলো দিয়েই হবে। ব্যাস বাক্য হয় যে আনবেন, যে সে আনবেন, যা তা আনবেন, যিনি তিনি আনবেন। তাহলে এটা দিয়ে, দুঃখিত ঠান্ডা লাগছে, এখনো ভালো হয় না, আজ প্রায় মানে 10-15 দিন হয়ে গেছে। তো এটার ব্যাস বাক্য আপনি করেন। তাহলে খেয়াল করে দেখেন, আলু সিদ্ধ, এখন কোনটা আনবেন? মানে জিনিসটা আপনার মাথায় খাটান, আপনার পারা লাগবে না, আপনার এগুলো সলভ করা লাগবে না, বাট আপনি চিন্তা করেন, তাহলে হবে। এখন দেখেন আলু সিদ্ধ, মনে রাখবেন অ্যাডজেক্টিভটা সব সময় সকল ক্ষেত্রে আপনি কি, আচ্ছা দেখেন আলু সিদ্ধ, আপনি কি বলতে পারবেন আলু যে সিদ্ধ? দেখেন আলু যে সিদ্ধ, এটা সুন্দর নাকি সিদ্ধ যে আলু? বলেন কোনটা সুন্দর, কোনটা ভালো লাগে বলেন। আচ্ছা আপনি কি লাল জামা বলেন নাকি জামা লাল বলেন? কোনটা বলেন? বলেন। আপনি কিন্তু বলেন লাল জামা, তার মানে অ্যাডজেক্টিভ আগে আসে। সো আলু কিন্তু নাউন, আলুর অ্যাডজেক্টিভ হচ্ছে সিদ্ধ, সো সিদ্ধ আগে আসবে, এটা রাইট আর এটা ভুল। তাহলে বুঝতে পারতেছেন এখানে ব্যাস বাক্যটা কি? সিদ্ধ যে আলু। যদি বুঝেন তাহলে এবার এটার ব্যাস বাক্য করেন, পটল ভাজা। এখন এখানে নীল আকাশ, এখন কি বলবেন আকাশ যে নীল? না, অ্যাডজেক্টিভ আগে আসবে, সো এখানে তো আগে আসেই, প্যারা নাই। তাহলে নীল যে আকাশ, শেষ। বুঝছেন? আচ্ছা আচ্ছা, টক ঝাল, এটা কি করবেন? তো এটা কি হবে? যা টক তাই ঝাল, ঠিক আছে? তাহলে এটা কি করবেন? পটল ভাজা, ভাজা কিন্তু অ্যাডজেক্টিভ, সুতরাং ভাজা আগে চলে আসবে, ভাজা যে পটল, সব সাধারণ কর্মধারয় সমাস, শেষ, সিম্পল। বুঝছেন? যা টক তা ঝাল, এভাবে না লিখে লিখবেন যা টক তাই ঝাল, এখানে তাই দিবেন, তা নিয়ে দিয়ে তাই দিবেন, তাহলে হবে। এখানে আরো অনেক আছে, আচ্ছা এই কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা, এটা অলরেডি আমরা সলভ করছি। ডাক্তার সাহেব, এটা জজ সাহেবের মতো, যে যিনি ডাক্তার তিনি সাহেব, ঠিক আছে? শান্তশিষ্ট, তাহলে কি হবে? যে শান্ত সেই শিষ্ট, অথবা আপনি এটাও দিতে পারেন যিনি শান্ত তিনি শিষ্ট, যেটাই দেন ভুল নাই, যে শান্ত সেই শিষ্ট, এটা দিলেও হবে। কুশাসন, তাহলে কু যে শাসন, মানে কু মানে হচ্ছে খারাপ যে শাসন। ছিন্ন পত্র, তাহলে কি হবে? ছিন্ন যে পত্র, এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসছে, ছিন্ন যে পত্র। কাঁচা মিঠা, এটা তো পড়লে নেই। এইবার আসেন এই যে মহান, এগুলো নিয়ে ঝামেলা। এই যে একজন একটা প্রশ্ন করছে যে মহাকীর্তি, এটা কোন সমাস? তো এখান থেকে এটার উত্তর পেয়ে যায়, যে মহাকীর্তি অলরেডি দেখেন আপনি যেটা কোশ্চেন করছেন এটা চলে আসছে। এগুলোতে ঝামেলা হয়, সাধারণ কর্মধারয় সমাসে এই প্যাচগুলোতে ঝামেলা হয়। যেমন মহাবীর, এটার ব্যাস বাক্য করতে গেলে এই মহা হয়ে যাবে মহান, তাহলে মহাবীর ব্যাস বাক্য হচ্ছে মহান যে বীর, মহা যে বীর না। বুঝেন, কথা ভালো করে বুঝেন, এগুলো আপনারা কেউ শিখাবে না, এমনি কেউ শিখাবে না। ইউটিউবে গিয়ে আজকে গিয়ে সমাস লিখে সার্চ দিয়ে ক্লাস করে, অনেক ক্লাস আসবে, অনেক টিচারের ক্লাস আসবে, কিন্তু আপনাকে এভাবে ডিটেলস পড়াবে না কেউ। তাহলে দেখেন মহামনীষী, তাহলে এখানেও কি হয়ে যাবে? মহান হয়ে যাবে, মহান যে মনীষী। মহর্ষি, মহান যে ঋষি। এবার নদীর ক্ষেত্রে আসলে জিনিসটা ব্যতিক্রম। মহানদী, এখন কিন্তু বলবেন না মহান যে নদী। সাধারণত নদীটাকে বলা হয়, নদীটা স্ত্রীবাচক শব্দ, দীর্ঘই প্রত্যয় আছে, এই জন্য স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে মহতি চলে আসে। এই জন্য কি হবে? মহতি যে নদী। মহারানী, রানী তো স্ত্রীবাচক শব্দ, এখন কিন্তু মহান যে রানী বলবেন না, এখন বলবেন মহতি যে রানী। বুঝছেন? এগুলো স্ত্রীবাচক শব্দ, এই জন্য এখানে মহান না হয় মহতি হয়েছে। মহানবী, মহান যে নবী। মহামহোপাধ্যায়, তাহলে মহান যে উপাধ্যায়। মহাজ্ঞান, এখন জ্ঞান তো আর মহান হয় না, মহান হয় কি? ব্যক্তি। কথা বুঝেন? মহান হয় ব্যক্তি, জ্ঞান কি? বলেন, জ্ঞান কি মহান হয় না? জ্ঞান হবে মহৎ, তাহলে কি হবে? মহাজ্ঞান, মহৎ যে জ্ঞান। মহাজন, এটা ব্যক্তি, ঠিক আছে, মহান যে জন। মহারাজ, মহান যে রাজ। এরপর দেখেন মহা অষ্টমী, অষ্টমী, এই যে দেখেন দীর্ঘী প্রত্যয়, নদীতে দীর্ঘী প্রত্যয় যুক্ত আছে, এখানেও দীর্ঘী প্রত্যয় যুক্ত আছে, সেটা স্ত্রীবাচক শব্দ, তাহলে কি হবে? মহতি যে অষ্টমী। মহাকীর্তি, মহতি যে কীর্তি, এই যে দেখেন এই যে কীর্তি, এটারও স্ত্রীবাচক শব্দ ধরে মহতি যে কীর্তি। মহাপুরুষ, মহান যে পুরুষ। মহাকাব্য,
মহান যে কাব্য, ঠিক আছে, মহাকাব্য, মহান যে কাব্য। তা এইখানে অনেকে বলতে পারেন যে ভাই কাব্য এটা তো অ্যাকচুয়ালি এটা তো মানে ব্যক্তি না। এক্ষেত্রে এই নিয়মটা আপনি যদি মহৎ যে কাব্য এটাও দিতে পারেন, তবে এটা সাধারণত এটা দিলে ভুল হবে, আমার দৃষ্টিতে ভুল হবে না, কিন্তু আমাদের গাইড বইগুলোতে বা সব জায়গায় মৌলিক বই তো আমি আসলে মহান শব্দটাই পাইছি, সুতরাং এই ক্ষেত্রে আপনি মহানই দিবেন, ঠিক আছে। মহান যে কাব্য এগুলোতে আপনাদের অনেক প্যাচ লাগে আমি জানি, তাহলে বুঝতে পারছেন মহান কখন হয়, মহতি কখন হয়, বুঝতে পারছেন। স্ত্রীবাচক শব্দগুলোর ক্ষেত্রে মহতি বসাতে হয়, বাকি ব্যক্তির ক্ষেত্রে মহান বসাতে হয়, বুঝছেন কথা, বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন আগে ঘষা পরে মজা, এগুলো পারবেন। এবার আসেন আমরা কোশ্চেন সলভ করি। যশ সাহেব কোন সমাস, সলভ করেন, আসছে 35 বিসিএস এ। যশ সাহেব কোন সমাস? আচ্ছা, এখানে একটু বলে রাখি আপনাদেরকে, এখানে একটা জিনিস, এই যে মহাকীর্তি, এটা মহতি কীর্তি এটাও হবে, আবার মহৎ কীর্তি এটাও হবে, ঠিক আছে, মহৎ কীর্তি এটাও হবে, দুটাই সঠিক। হ্যাঁ, আমার হিসেবে দুটো মানে দুটো অপশনে দেওয়া থাকে না, থাকলে আপনারা মহৎটাই আনসার করেন, কারণ কীর্তি তো মহৎ হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসেন এটা কি হবে, কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। আচ্ছা, এবার আসেন এটা দেখেন, জ্যোৎস্না রাত, তো কোন সমাস, মধ্যপদলোপী কর্মধারয় ষষ্ঠী তৎপুরুষ। এখন বুঝেন, দেখেন জ্যোৎস্নার সাথে কি রাতের তুলনা হয়? জ্যোৎস্নার রাত কি মানে রাত কখনো জ্যোৎস্নার মতো হয়, জ্যোৎস্না কখনো রাতের মতো হয়, দুটো ডিফারেন্ট জিনিস, সুতরাং উপমান হওয়ার সুযোগ নাই। আবার উপমান যদি হইতে হয়, দেখেন এই দুটো তো হবেই না, এই দুটো বাদ, এই দুটো এখনো পড়িও নাই, এই দুটো বাদ, ফাইন, ভেরি গুড, এটা বাদ, এটা আমার আলোচনার বিষয় না। বাট মাই কোশ্চেন ইজ যে দেখেন হয় উপমান হবে না, এখন উপমান হইলে শেষের পদে কি নাউন থাকে না অ্যাডজেক্টিভ থাকে বলেন? শেষের পদে নাউন থাকে নাকি অ্যাডজেক্টিভ থাকে? ডেফিনেটলি শেষের পদে অ্যাডজেক্টিভ থাকে। এখন রাত কি অ্যাডজেক্টিভ না, তার মানে বাদ, এটা মধ্যপদলোপী। এটার ব্যাজ বাক্য হবে জ্যোৎস্না শোভিত রাত, মাঝখানে শোভিত শব্দটা আসবে। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে সেটাকে বলা হয় উপমেয়। এই সংজ্ঞাটা পরীক্ষাতে আসে, এটা মুখস্থ করে ফেলবেন। উপমেয় কি? প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে। গাইড বইতে উপমান উপমিত সংজ্ঞা দেওয়া, বাট আমি সংজ্ঞা দিয়ে পড়াচ্ছি না, টেকনিক দিয়ে পড়াচ্ছি যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন। চাঁদ মুকুটের ব্যাজ বাক্য কি হবে? এখন বলেন চাঁদ মুকুটের ব্যাজ বাক্য কি হবে বলেন, আসছে 25 বিসিএস এ। তাহলে কি হবে? মুখ চাঁদের নাই, এটা আমরা পড়ছি, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। এবার দেখেন একেবারে ব্যাস বাক্য সহ দিছে, ব্যাস বাক্য সহ দিছে। এবার আপনি বলেন কোনটা হবে? ব্যাস বাক্য সহ দিছে। আচ্ছা আসেন দেখেন ভাই, অনেকে মনে হতে পারে যে এইটা হবে না, এটা হবে না, থেকে এটা কিন্তু পঞ্চমী বিভক্তি, বিভক্তি লোপ পাইলে সেটা কিন্তু তৎপুরুষ সমাস, যদি এটা পড়াই নাই। অরুণ রাঙা, এটা তো জানেন, এটা উপমান, সেটা বাদ। ক্ষণকাল ব্যাপিয়ে স্থায়ী, এই ব্যাপিয়ে শব্দটা আসলে এটা তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস, সেটা আমরা তৎপুরুষ সমাসে আলোচনা করবো। সো এখানে এটা রাইট অ্যান্সার। হাসি মাখা মুখে, যে দেখেন মাখাটা বাদ গেছে। করপল্লব, ঠিক আছে, কর মানে হচ্ছে হাত, কর শব্দের একটা তো হাতই হয়, পল্লব মানে তো পাতা, তবে বুঝতে পারতেছেন হাতকে পাতার সাথে তুলনা করছে। এখন দেখেন হয়, তার মানে হয় অ্যাডজেক্টিভ, হয় উপমান হবে, না হলে উপমিত হবে। এখন উপমান যদি হইতে হয় তাহলে শেষে অ্যাডজেক্টিভ থাকা লাগবে। পল্লব মানে তো পাতা, পাতা তো অ্যাডজেক্টিভ না, তার মানে রাইট অ্যান্সার খ। মুখচন্দ্র, এটা আমরা অলরেডি সলভ করছি, এটা উপমিত। বিষাদ সিন্ধু, এটা অলরেডি সলভ করছি, এটা রূপক কর্মধারয় সমাস। চিকিৎসা শাস্ত্র, এটা কি হবে বলেন? কর্মধারয় সমাস হবে। এবার ব্যাস বাক্যটা বলি, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, শিক্ষামন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী, ধর্মমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রী।
আনন্দ অশ্রু, তাহলে শব্দ দুইটা, একটা হচ্ছে আনন্দ আর একটা হচ্ছে অশ্রু। এখন তার মানে আনন্দ অশ্রু, ভেরি গুড। এখন খেয়াল করে দেখেন, আনন্দ দেখা যায় না, অদৃশ্য। অশ্রু দেখা যায়, দৃশ্যমান। অশ্রু মানে পানি। সুতরাং রূপক কর্মধারী সমাস। এখন রূপক কর্মধারী সমাস তো নাই, আছে শুধু কর্মধারী সমাস। ওকে ওকে, সো আজকে এই যে কর্মধারী সমাসের উপর এত বড় একটা ক্লাস হলো, আপনাদের কেমন লাগলো বলেন তো? কর্মধারী সমাস কি পারবেন? আপনাদের কি কর্মধারী সমাস কি ক্লিয়ার? পারবেন আপনারা? আমার বিশ্বাস যে আপনাদের মোটামুটি সমাসের যে ভয় ভীতি এগুলো ইনশাল্লাহ অনেকটা কেটে গেছে। ওকে, তো বাকিটা আপনারা ভালো করে একটু পড়লেই হয়ে যাবে। তো আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।